কতজন শিক্ষক এমন শিক্ষাদান পাঠদান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরত রয়েছেন? স্কুলে একজন শিক্ষক সে স্বাধীনভাবে পড়াতে পারছে। রাজনীতির সাথে যুক্ত থাকলে কিংবা কোনো রাজনীতির সমর্থন করলে তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে দেওয়া যাবে না, এটার খুব খারাপ দৃষ্টান্ত এবং এটা একটা ফ্যাসিস্ট দৃষ্টান্ত। এবং আওয়ামী লীগের শাসন আমলের সময় যদি সেই জামাত বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষকরা সেখানে পাঠদান করতে পারেন, তাহলে এই শিক্ষকরা এখন থাকতে পারবেন না কেন? উমামা ফাতিমা বলেছে বাংলাদেশের ইতিহাসে কালো রাত হয়ে থাকবে এই ডাকসুর কারচুপির নির্বাচন, ইতিহাসের পাতায় তা লিপিবদ্ধ থাকবে। এটা পুরোপুরি রাজনৈতিক, এবং এখানে ছাত্ররা যে করেছে তা না, ছাত্রদের পিছনে রাজনৈতিক উদ্যোগ এবং ছাত্রদের পেছনে এই আমার তথাকথিত যে আমাদের শিক্ষক, আমাদের যারা এই প্রক্রিয়ায় রয়েছে তাদের একটা ইন্ধন রয়েছে। মানে আপনি কি মনে করছেন, আমার একদম স্ট্রেট প্রশ্ন, রাজনৈতিক কারণে কি আপনারা শিক্ষক হিসেবে পাঠদান থেকে বিরত রয়েছেন কিনা? বাম রাজনৈতিক দলগুলো তো জুলাই আন্দোলনের সময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছে। আবার মেঘমোল্লার বসু কয়েকদিন আগে বলেছে যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি। নতুন যে ছাত্র নেতৃত্ব এসেছে, এই ডাকসুর নতুন নেতৃত্বে কি আপনি মনে করেন আপনাদের মতো যারা শিক্ষক রয়েছেন, আপনারা যারা 5ই অগাস্ট পরিবর্তিত সরকারের সময়ে আপনারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে পারছেন না, স্বাভাবিকভাবে পাঠদান করতে পারছেন না, আপনাদের কি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ফেরা হবে? আমি একটা কথা বলি আপনাকে, দেখেন আমার কথা যদি আপনি বলেন যে আমি একটা আদর্শিকভাবে আমার একটা অবস্থান আছে, কিন্তু এই আওয়ামী লীগের সাথে সাংগঠনিকভাবে আপনার 81 সালের বা 81 আমাদেরই হলো 81তে 82-83-তে ছাত্রী বিভক্ত হলো, এই যে ফজলুর রহমান ফজলু চুন্না গ্রুপ হলো এবং জালাল জাহান, এরপর থেকে আমার কিন্তু কোনো সংশ্লিষ্ট সাংগঠনিক, আমি ইউনাইটেড ওই ছাত্রলীগে ছিলাম, একটা থানা ছাত্রলীগের আমি দায়িত্ব সভাপতি ছিলাম, পরবর্তীতে ছিলাম। এরপর আমি, আমরা সবাই জানি যে রাতের বাইরে তার ওই অংশে আমি ছিলাম। তারপর যখন এক হয় আমি আমার ইউনিভার্সিটিতে এখানে শিক্ষকতায় চলে আসি, বা একেবারে ইভেন বঙ্গবন্ধু পরিষদেরও কিন্তু আমাকে, আমি বলবো যে হই নাই সেটা আমি বলবো না, আমাকে একটা মেম্বারও করা। সুতরাং রাজনৈতিকভাবে এই অবস্থান নেই। আর যদি বলেন ব্যক্তি হিসাবে আমি বিজেপিতে সবসময় দুর্নীতি, বিশেষ করে এই বিষয়টা নির্মমভাবে। আপনার অডিওটি খুবই অল্প এবং আমরা শিক্ষক আন্দোলনের সাথে আমরা একেবারেই কনসেন্ট্রেট ছিলাম, এখানে ছাত্রদের বরং পক্ষে আমি কথা বলেছি। না, আমার প্রশ্ন হচ্ছে আপনারা কতজন শিক্ষক এমন শিক্ষাদান পাঠদান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরত রয়েছেন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক এরকম আছে। আর যদি বলেন গোটা এনভায়রনমেন্টটা, এখানে বলেন অন্য বিশ্ববিদ্যালয় বলেন, স্কুল বলেন, কলেজে বলেন, শিক্ষার একটা যে পরিবেশ, শিক্ষা দানের, মানে কেন আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি চিঠি দিয়েছে? স্কুলে শোনেন, স্কুলে একজন শিক্ষক সে স্বাধীনভাবে পড়াতে পারছে সারা দেশে। আমার প্রশ্নটি হচ্ছে, অভিযোগটি কি আপনাদের বিরুদ্ধে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদেরকে কি জানিয়েছে যে আপনি ক্লাস নিতে পারবেন না? সেখানে কি নোটিশ দেওয়া হয়েছে বা কি নির্দেশনা দেওয়া হয়েছে সেই শতাধিক শিক্ষককে? এই একেবারেই অভিযোগ ভিত্তিহীন। তার মধ্যে মনে করেন এই আমি বলবো যে পার্টিকুলার সংগঠনের রাজনৈতিক এজেন্ডা কেন্দ্রিক অভিযোগ। আমি মানে ব্যক্তিগতভাবে অন্যরাও জানি যে খুবই একজন ধার্মিক লোক, ধার্মিক পরিবারের লোক। যদি ব্যক্তি জীবন আমার বলেন এবং আমার পারিবারিক পরিবেশও, এটা আমাদের অনেক সমস্যাতেই জানে, কারণ আমরা। মানে আপনি কি মনে করছেন, আমার একদম স্ট্রেট প্রশ্ন, রাজনৈতিক কারণে কি আপনারা শিক্ষক হিসেবে পাঠদান থেকে বিরত রয়েছেন কিনা? এটা পুরোপুরি রাজনৈতিক, এবং এখানে ছাত্ররা যে করেছে তা না, ছাত্রদের পিছনে রাজনৈতিক উদ্যোগ এবং ছাত্রদের পেছনে এই আমার তথাকথিত যে আমাদের শিক্ষক, আমাদের যারা এই প্রক্রিয়ায় রয়েছে তাদের একটা ইন্ধন রয়েছে। সেটা তো প্রকাশ্যেই আপনারা দেখেছেন যে যেটা কখনো ঘটে না,
আমরা যখন শিক্ষক নেতৃত্ব ছিলাম, আমি শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম, শিক্ষকদের পোস্টে কোন দলের হোক আমি তো কখনো দেখিনি একজন শিক্ষক যখন বিপদগ্রস্ত হয়েছে, ব্যক্তিগতভাবে হোক, একটা পথে হোক। না, আমার প্রশ্নটি ছিল নতুন যে ছাত্র নেতৃত্ব ডাকসুর নতুন নেতৃত্বের কাছে আপনাদের প্রত্যাশা কি? আপনারা কি শিক্ষক হিসেবে তাদেরকে পাঠদানের জন্য ক্লাসে ফিরতে পারবেন কিনা? আপনি কতটা আশাবাদী? না, দেখেন এখানে আমি মনে করি যে এটা তাদের রাজনৈতিক যে বক্তব্য, তারা তো শিক্ষাঙ্গনকে একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেবে এ ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখি। বিশেষ করে এই যে শিক্ষার্থী জোট নামে যারা নির্বাচিত হয়েছে, আমি তো অনেস্ট তাদের আপনি নির্বাচনী বক্তব্য দেখেন, বরং তারা শিক্ষকদের উপরে খবরদারি করবে সেটি তাদের বক্তব্য ছিল। এখন ডাকসু কি, এটা স্টুডেন্ট বোর্ড, আমি নিজে ছিলাম, আই সার্ভ দি ইনস্টিটিউশন, শিক্ষা একজন ছাত্রের ওই মেডিকেল সেন্টারের সমস্যা হয়েছে, যে দল করে ব্যক্তিগত সমস্যা হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কেউ করতে পারতেছে না, মানে দারিদ্র্যের কারণে, কেউ হয়তো একটা বিভাগ ট্রান্সফার, কেউ অন্য একাডেমিক ঝামেলা হয়েছে, যে দলের হয়েছে। আমি এই ঐতিহ্যবান বলতে পারি যে আমি ছাত্র জীবনের সকল ছাত্র সংগঠনের সকল ছাত্রদেরই নেতৃত্ব দিয়েছি শিক্ষক হিসেবেও। কিন্তু আজকের এদের দেখছি যে যদিও ইলেকশন হয়েছে নির্বাচন স্বতন্ত্র, ফলে রাজনীতি নিষিদ্ধ, কিন্তু কেউ তোর বক্তব্য ছিল খুবই রাজনৈতিক, অতি রাজনৈতিক। সুতরাং আমরা এই ক্ষেত্রে এখন দেখি তারা কি করে, জাতিকে কি উপহার দেয়, আমরা সেই অপেক্ষায় আছি। থ্যাংক ইউ। আমি আকাশ সুবহান মাসুর আপনার কাছে একটু ফিরতে চাই। ডক্টর ওয়াহিদুজ্জামানের মতো শতাধিক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে পারছেন না গত 1 বছর। 1 বছরে ওনারা যে সমস্ত বিভাগগুলোতে ক্লাস নিতে পারছেন না, সেই বিভাগগুলোর এই শূন্য আসনের শিক্ষকরা কারা ক্লাস নিচ্ছেন? তাদের জন্য কি বাড়তি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, অথবা শিক্ষকরা কি অন্য শিক্ষকরা কি একাধিক ক্লাস নিচ্ছেন? ওনারা কতদিন বসে থাকবেন? আমি এটা জানি না তারা কি অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমি জানি না। তবে আমি অনেককেই চিনি যারা আসলে বিশ্ববিদ্যালয়ে আর শিক্ষকতা করতে পারছেন না, এবং দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে কিছু শিক্ষক ছিলেন যারা রিয়েলি আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের সমর্থক হইলে যে তারা আর ক্লাস নিতে পারবে না এরকম জায়গায় তো যাওয়া উচিত না, সেটা একটা রাজনৈতিক সমালোচনা থাকতে পারে। আবার কিছু শিক্ষক ছিলেন অনেক বেশি হয়তো নিপীড়নমূলক ভূমিকা। 100 জন শিক্ষক যদি আওয়ামী লীগের সমর্থক হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 2000 শিক্ষক হয়, বাকি 1900 শিক্ষক কি অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই? আছে। সেটাই আমি বলছি যে শিক্ষকরা ক্লাস নিতে পারবে না এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এবং 700 শিক্ষক, এবং আজকের যে ভাইস চ্যান্সেলর ডক্টর নিয়াজ সাহেব, উনি কার সমর্থক? উনি তো এখানে একটা সেন্টারের প্রধান ছিলেন, উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি গভর্নমেন্টের প্রজেক্টগুলোতে কাজ করেছেন। এখানে যে প্রবেশী আছে বিপাশ, আমাদের কি ওর নাম, বিদিশা, ওর এবং ওর হাজবেন্ড, তারা গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে কাজ করেছে। ধরে ধরে বলতে পারি আমি সেটা বলছি যে কেউ কোনো, তাহলে তারা তো বেনিফিশিয়ারি, তারাও তো ওখানে বঙ্গবন্ধুর জয়গান গাইছে, তার ছবি তুলে ইয়ে করেছে, কারা না? সেটাই আমি বলছি সেটা আমরা যা করেছি সততার সাথে করেছি। আমরা সেখানে আইডিওলজিক্যালি ইজ ভেরি ক্লিয়ার হোয়াট ইজ মাই আইডিওলজি। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ে বাংলাদেশে বিশ্বাস করি, গৌরব গাথা ইতিহাসকে আমি বিশ্বাস করি। না, আমি আপনার বক্তব্য শুনেছি। আমি আক্তার সুবহান মাসুরের মূল্যায়নটি শুনতে চাই। প্রফেসর ওয়াহিদুজ্জামান, আপনি যদি একটু সময় দেন প্লিজ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমি কথাটা দুইটা ভাগে দেখতে চাচ্ছিলাম। একটা হচ্ছে কিছু শিক্ষক ছিলেন, আছেন, যারা রিয়েলি আওয়ামী লীগের দুঃশাসনের সাথে যুক্ত ছিলেন এবং মন্ত্রক ছিলেন, সেটা একটা দিক। কিন্তু যে মানে কেউ আওয়ামী লীগ সমর্থন করলেই তাকে শিক্ষকতা থেকে বের করে দিতে হবে, এই জায়গাটায় যাওয়াটা খুবই একটা বাজে ব্যাপার। এবং এখানে তো আমরা জানি যে অনেক জামাতের শিক্ষক আছে, বিএনপির সমর্থক শিক্ষক আছে, বামপন্থী শিক্ষক আছে। সব বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনৈতিক অবস্থান থাকে,
এটা সারা দুনিয়া ভরে, এখানেও ব্রিটেনেও আছে, আমেরিকায় আরো বেশি আছে। অতএব রাজনীতির সাথে যুক্ত থাকলে কিংবা কোনো রাজনীতির সমর্থন করলে তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে দেওয়া যাবে না, এটার খুব খারাপ দৃষ্টান্ত এবং এটা একটা ফ্যাসিস্ট দৃষ্টান্ত। এবং এই ধরনের অবস্থাটা আমি যেটা বললাম, এটা দেখবেন যে ভবিষ্যতে আরো বাড়ছে। এই শিবিরের এটি শুধু বিজয় জনাব মাসুদ, এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের এরকম শত শত শিক্ষক ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কেন সাসপেন্ড করা হয়েছে তারা জানেন না, বা তাদের রাজনৈতিক আদর্শের কারণে করা হয়েছে, অন্য কোনো সুনির্দিষ্ট অভিযোগ। এগুলি জামাত বিএনপি দখল নিছে এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা ভিন্ন আওয়ামী লীগের সমর্থক শিক্ষক তাদেরকে তারা ক্লাস করতে দিচ্ছে না, এটা পরিষ্কার। ওনাদের নিয়োগ তো গত 1 বছরে হয় নাই, ওনারা তো এই বিশ্ববিদ্যালয়ে এক্সিস্ট করতেন। তো গত 15 বছর যদি আওয়ামী লীগের শাসন আমলের সময় যদি সেই জামাত, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষকরা সেখানে পাঠদান করতে পারেন, তাহলে এই শিক্ষকরা এখন থাকতে পারবেন না কেন, বা ক্লাস নিতে পারবেন না কেন? সেটার থেকে সেটা সম্মত না, সেটা সঙ্গত না, ন্যায় সঙ্গত না। কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের সময় কিন্তু শিক্ষকরা যারা আওয়ামী লীগের বিরোধিতা করছে তারা কিন্তু অনেকে সাসপেন্ডেড হয়েছে, তারা কিন্তু অপ্রেসড হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু আমি যেটা বলছি যে এই সিচুয়েশনটা না, আমি অনেকে অপ্রেস করা হয়েছে, জাহাঙ্গীরনগরে হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কথা বলা যেত না। সেটা আওয়ামী লীগের সময় একেবারে ভালো অবস্থা ছিল এরকম না। কিন্তু আমি বলছি যে রাজনৈতিক মত বিলং করার কারণে কাউকে বিশ্ববিদ্যালয় ক্লাস থেকে বের করে দেওয়া যাবে না, এটা একটা ফ্যাসিস্ট আচরণ। এবং আমরা যে প্রশ্নটা এসছে যে বহুমত, একটা বহুত্ববাদ এবং বহুমতের চর্চা, একটা স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে বিশ্ববিদ্যালয়, সেইটা এইটার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় তো কোনো মাদ্রাসা না, বিশ্ববিদ্যালয় তো কোনো স্কুল না। টিচারদের পলিটিক্যাল পজিশন থাকতেই পারে, ভিন্ন হইতেই পারে, সেই জন্য তাদেরকে ক্লাস থেকে বিরত রাখতে হবে তা না। এইটা একটা পলিটিক্যাল ফোর্স, যারা এখন ক্ষমতায় আছে কিংবা ছদ্মভাবে পিছন থেকে আছে, তারা আসলে এটা রেজিস্ট করতেছে। আমি যেটা বললাম যে ইরানে যেটা হয়েছিল, যে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বের করে দেওয়া হয়েছে, এক্সিকিউটেড করা হয়েছে, এইখানেও সেটা হচ্ছে। এবং আপনি এই পলিটিক্যাল ফোর্স, আমরা কেন জামাত বিরোধিতা করি? এটা কিন্তু মানসিক রোগ না। আমরা জামাতে ইসলামের বিরোধিতা করি, শিবিরের বিরোধিতা এই কারণে, দিস ইজ দ্য ফোর্স, এটা ফ্যাসিস্ট, রিলিজিও ফ্যাসিস্ট ফোর্স। এরা কোনোভাবে ক্ষমতায় আসলে এরা বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে কোনো গণতান্ত্রিক পরিবেশ থাকবে না, শিক্ষার কারিকুলাম ইসলামাইজেশন করা হবে, এবং যে সমস্ত লিবারাল সেকুলার শিক্ষক আছে, ভিন্ন মতের শিক্ষক আছে, তারা এক্সিকিউটেড হবে। বাম রাজনৈতিক দলগুলো তো জুলাই আন্দোলনের সময় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছে। আবার মেঘমোল্লার বসু কয়দিন আগে বলেছে যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি। তো মানে একবার আপনি বলবেন আমি রাজাকার, আবার আরেকবার বলবেন এরা পাকিস্তানি। তো এটার ব্যাখ্যা কি? তারা তো বামপন্থীরা কি নিজেরা বলছে আমরা রাজাকার? এইটা একটা শেখ হাসিনা যখন এই আন্দোলনের ছাত্রছাত্রীদের বলছে, না, পুরো আন্দোলনটাকেই তো বামপন্থী সমর্থন দিয়েছে। হ্যাঁ দিছে, ঠিকই তো আছে। তো তাহলে পুরো আন্দোলনটাই তো জামাত শিবির এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো লিড করেছে। তো সেখানে আপনি একবার বলছেন যে তাদের কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, তারা ক্ষমতায় আসলে হেন করবে তেন করবে, ইরান মডেলের শিক্ষকদেরকে দৌড়াই দিবে। তো আপনি একবার গিয়ে তাদেরকে সমর্থন দিবেন, আবার তারা দৌড়াই দিলে বলবেন তাদেরকে ক্ষমতায় যাইতে দিব না। আপনাদেরকে নিয়ে কি করবে জাতি? আপনাকে আমি বলি, বলেন। যখন কোনো মুভমেন্ট থাকে, সেই মুভমেন্টের মধ্যে, আন্দোলনের মধ্যে নানা ধরনের শক্তির সমাবেশ ঘটে। ধরেন আমরা 90-তে আমরা কি ঠেকাইতে পারছি জামাত ইসলাম যে রাজনীতিতে ছিল? ঠেকাইতে পারি নাই। কিংবা অভ্যুত্থান যখন হয়েছে তখন কি ঠেকাইতে পারছি? সো এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটা, এটা একটা অনিবার্য ছিল পরিবেশটা। এবং আমি তো মনে করি লেফটদের আরো শক্তি নিয়ে যদি থাকতে পারতো তারা, তাহলে জামাত আজকে কিংবা বিএনপি এককভাবে নেতৃত্বটা নিতে পারতো না। আমাদের কম উপস্থিতির কারণে আমরা এই লিডারশিপটা লস করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার। এবং যে স্লোগানটা তখন এসছে, যারা এই স্লোগানটা ধরছে তারা যে সবাই শিবির এরকম না। শেখ হাসিনা যেভাবে যখন তারা রাজাকারের নাতিপুতি বলছে কোটা আন্দোলনকে, তার প্রতিবাদে বলছে কে বলেছে স্বৈরাচার, এই লাইনটাও কিন্তু আছে, তো খেয়াল রাখতে হবে। সো
অভ্যুত্থানের পরে নানা শক্তি যেমন উমামা ফাতেমা বলেছে বাংলাদেশের ইতিহাসে কালো রাত হয়ে থাকবে এই ডাকসুর কারচুপির নির্বাচন, এবং নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে ইতিহাসের পাতায় তার লিপিবদ্ধ থাকবে। তো এটা কি না, উমামার সাথে বামের কোনো সম্পর্ক নাই। উমামা বামের প্যানেলেও আসে না, এবং সে মেঘমাল্লাদের প্যানেলে যদি আসতো সেটা তো কিন্তু ভোটটা ভাগ হইতো না, একটা শক্তিশালী অবস্থা যেত। এবং সে এই যে নানা ধরনের স্বতন্ত্র মুক্তন্ত্র নাম টাম দিয়ে করছে, সেটা সে কিন্তু লেফটরা যে জায়গা একসাথে আসতে পারতো সেই ক্ষেত্রে সে বাধাগ্রস্ত করছে। উমামার পজিশন বিভক্ত, লেফটেরও তো কোনো একটা লেফট নাই। লেফট থাকবে, পৃথিবীর সব জায়গায় বামপন্থীরা শিরা উপশিরায় বিভক্ত ছিল। রুশ বিপ্লব যখন হয়েছে, লেনিন নেতৃত্ব দিছে, তখনও বামপন্থীরা অনেক ধারায় বিভক্ত উপবিভক্ত ছিল। ইতিহাসে সবসময় বামপন্থীরা বিভক্ত ছিল, ঐক্যবদ্ধ হয়েছে, সাফল্য আছে, ব্যর্থতাও আছে। এখন আপনারা কোন পক্ষ? আমরা জনগণের পক্ষ, দেশের শ্রমজীবী মানুষের পক্ষ। শ্রমজীবী মানুষ আপনাদেরকে দিল না ভোট। না, আপনি একটা জিনিস খেয়াল করেন, হোয়াট ইজ লিডিং? লেফট পলিটিক্সটা লিড করতেছে। লেফটরা অর্গানাইজেশনালি দল হিসেবে কম হইতে পারে, কিন্তু পলিটিক্সটা লেফটরা লিড করতেছে। আপনাকে এটা খেয়াল করতে হবে। পলিটিক্যাল লেফট আর পার্টিজান লেফট, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আপনি যখন স্লোগান দেন বৈষম্য বিরোধী আন্দোলন, এটা কার স্লোগান? এটা লেফট স্লোগান। আপনি যখন সাম্যের কথা বলেন, সমতার কথা বলেন, বৈষম্যের বিরুদ্ধে বলেন, দিস ইজ দ্য লেফট। এটা মানতে আমি রাজি। স্লোগানে, পোস্টারে, ব্যানারে, দেয়াল লিখনে আপনাদের ধারে কাছে কেউ নাই। না, আমাদের দেয়াল লিখনে না, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, পলিটিক্যালি তাহলে এটা কি লিড করতেছে? এটা লেফট কনসেপশন লিড করতেছে হোল মুভমেন্টটাকে। এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামটা কিন্তু চলছে, আসে। সেই সংগ্রামে জামাত কোনো বৈষম্য নিরসন করতে পারবে না, সেই সংগ্রামে বিএনপিও বৈষম্য নিরসন করবে। জামাত যদি বৈষম্য নিরসন করতে না পারে, তাইলে আপনারা বারে বারে জামাতের সাথে গিয়ে রাজপথে নামেন। না, আমরা তো জামাতের সাথে যাই নাই, আমরা আমাদের মতো ছিলাম। আমরা কি জামাতের সাথে কোনো জোট করছি? 90 এই অভ্যুত্থান চলাকালে আমরা আমাদের মতো পার্টিসিপেট করছি, আমরা জামাতের সাথে যাই নাই। জুলাই আন্দোলনে পিপলস মুভমেন্টে নো, এই জায়গায় তো ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এটা তো একটা আওয়ামী ঘরানার ব্যাখ্যা। পিপলস মুভমেন্ট, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, নানা শক্তি যুক্ত হয়েছে, বাম শক্তিও যুক্ত হয়েছে, নানা জনের নানা উদ্দেশ্য। অভ্যুত্থানের পরে যার শক্তি বেশি সেই আন্দোলনের বিজয়ের উপরে নিয়ন্ত্রণ নেয়, সেটা হয়েছে। সো আমরা যদি আর বড় শক্তি থাকতাম, তাহলে আমাদের কন্ট্রোলটা আরো বেশি থাকতো অভ্যুত্থান উত্তরে। আমি সর্বশেষ কথা, অনেক ধন্যবাদ। আমরা শেষ করব। ডক্টর ওয়াহিদুজ্জামান, আপনি শেষ করুন। জি, আমি শেষ কথাটা যেটা বলতে চাই, এই নির্বাচনে আমি যেটা মনে করি যে পজিটিভ, আপনার এই ঢাকা ইউনিভার্সিটি মানে বাংলাদেশের পাশে পরবর্তী হয়েছে, এবং এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি আবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এই জন্য বলবো 5ই আগস্টের পরে বাংলাদেশ, জয় বাংলা, বঙ্গবন্ধু যেখানে ঠেলে নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে এই নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে, এবং সেখানে নিশ্চয়ই আমি কৃতিত্ব দেব বাম, বিশেষ করে মেঘমালা বসু, তাদের যে অংশ, তারাই প্রথম ওই পাকিস্তানি স্লোগান কিন্তু ছাত্র দলের সম্মেলনে দিয়েছে। এই যে জয় বাংলা স্লোগান বলেন, 71 বলেন, এবং সেই স্লোগান কিন্তু নির্বাচন দিন রাতে ওই জোটের বাইরে যারা আছে সকলেই কিন্তু ওই স্লোগান দিয়েছে 71। তার মানে কি, আজকে বিশ্ববিদ্যালয়ের 70 বাচ্চা, তারও বেশি যে রিপ্রেজেন্টেশন, অনেক ধন্যবাদ, ওই প্যানেলে যারা ভোট দিয়েছে তারাও কিন্তু ওই স্লোগানের সাথে সামিল হয়েছে। ভবিষ্যতে আরো স্ট্রংলি হবে যে আমাদের মূল হলো 71। অনেক ধন্যবাদ।